আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের থার্ড লেকচার আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি ফোর্থ চ্যাপ্টার, যেটির নাম হচ্ছে পর্যায় সারণী। আমরা কিন্তু সিকিউ অ্যানালাইসিসের একটি ক্লাস করেছিলাম, যেখানে বোর্ড এক্সামে যে ধরনের কোশ্চিনগুলো এসে থাকে সেটার কিন্তু সেখানে অ্যানালাইসিস ছিল, এবং সেই কোশ্চিনগুলোর যে ধারাবাহিক সলভ ক্লাস আমাদের কিন্তু আজকে সেই থার্ড লেকচার। তো আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় কি ভালো মতো জানতে হলে আমাদেরকে এই অধ্যায়ের বেশ কিছু বেসিক আইডিয়া নিতে হবে, এবং সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা চলুন শুরু করি। আসলে ইলেকট্রন বিন্যাস কাকে বলা হয়? আমরা নর্মালি জানি যে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে তা দেখার যে বিশেষ নিয়ম, মেইনলি সেটাকে ইলেকট্রন বিন্যাস নামে ডাকা হয়। আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখব যে সর্বশেষ ইলেকট্রনটি কখনো এস অরবিটাল, পি অরবিটাল, ডি অথবা এফ অরবিটালে প্রবেশ করবে। যখন এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করবে তখন তাকে আমরা এস ব্লক, এবং পি অরবিটালে সর্বশেষ যখন প্রবেশ করবে সেটাকে আমরা বলবো পি ব্লক, এবং পর্যায়ক্রমিকভাবে ডি এবং এফ ব্লক নামে ডাকা হয়। এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে থাকবে, জটা ইলেকট্রন এস অরবিটালে থাকবে, সেটা হবে তার গ্রুপ সংখ্যা। পি এর ক্ষেত্রে আমরা তাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা ফলো করে থাকি সেটা হচ্ছে পি এর সামনে একটা এস থাকে, সেই এস এবং পি এ জয়টা ইলেকট্রন থাকে সেটা যোগ করে তার সাথে আমরা 10 যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে সেই মৌলের জন্য গ্রুপ সংখ্যা। এবং ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডি এর সামনে হচ্ছে, আপনি যখন শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস করবেন তখন আপনি যেটা পাবেন যে ডি এর সামনে একটা এস পাবেন, এবং এস এর উপরে জটা ইলেকট্রন থাকবে, সাথে ডি এর উপর জটা ইলেকট্রন থাকবে, এই দুইটা যোগ করে যে নাম্বারটা পাবেন সেটা হবে সেই মৌলের জন্য গ্রুপ সংখ্যা। এবং এ ব্লকের ক্ষেত্রে আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন, এ ব্লক মৌলের জন্য আসলে 3 নম্বর যে গ্রুপটা সেটা কিন্তু অনেকটাই ফিক্সড রয়েছে। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টা দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে নিয়েছি হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, সেই সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের 1s2, 2s2, 2p6, 3s1 এরকম কিছু একটা পাওয়া যাচ্ছে। এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে আমি ইলেকট্রন পাচ্ছি একটা, অতএব আমরা বলতে পারি যে এই সোডিয়ামের হচ্ছে গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে 1, কারণ হচ্ছে এটা এস অরবিটাল ছিল। আমরা জানি এস অরবিটালের ক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা হয় জটা ইলেকট্রন থাকে, সো এর গ্রুপ সংখ্যা হচ্ছে 1। এবং এর যদি আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করতে চাই, আসলে পর্যায় সংখ্যা কত হবে? ইলেকট্রন বিন্যাসের সময় আমরা দেখব সব থেকে বড় প্রধান শক্তি স্তর কোনটা, মেইনলি সেটাই কিন্তু তার কি হয়, মেইনলি সেটাই কিন্তু তার পর্যায় সংখ্যা হয়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পর্যায় সংখ্যা 3। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দেখি, যে ফসফরাস হচ্ছে 15, তাহলে তারা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। আমরা দেখলাম যে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু পি অরবিটালে প্রবেশ করেছে। তাহলে পি অরবিটালে প্রবেশ করলে আমাদের সূত্রটা কি? পি এর সামনে একটা এস থাকে, এস এর উপর জটা ইলেকট্রন থাকবে, এবং পি এর উপর জটা ইলেকট্রন থাকবে, সেটা যোগ করে 10 যোগ করে দিব। তাহলে আমরা নরমালি দেখতে পাচ্ছি যে এস এর সাথে 2টা ইলেকট্রন এবং পি এর সাথে 3টা ইলেকট্রন, তাহলে 5 পাচ্ছি, 5 আর 10 কত? 15। তাহলে আমরা বলতে পারি যে এটার হচ্ছে গ্রুপ সংখ্যা হচ্ছে 15। এবং এটার যে পর্যায় সংখ্যা, সেই পর্যায় সংখ্যা আমরা বলতে পারি সব থেকে বড় প্রধান কক্ষপথ হচ্ছে 3 নাম্বার, সো এর পর্যায় হচ্ছে 3। আমরা এখন হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস করব। এখানে আমরা আয়রন দেখতে পাচ্ছি, তাহলে এটার যদি ইলেকট্রন বিন্যাস করি সেটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস। এবং এটাকে আমরা প্রাথমিক অবস্থায় যে কাজটা করেছি সেটা হচ্ছে শক্তির ক্রম অনুসারে সাজিয়েছি। এখন আমাদেরকে কিন্তু প্রধান শক্তি স্তর অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করব, দ্বিতীয়টা এটারে সাজিয়ে নিব। তাহলে এটা সাজিয়ে নিলে কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6 এবং হচ্ছে 4s2। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়ের চেষ্টা করি, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? আমাদের গ্রুপ সংখ্যা কি বলেছিলাম? যদি আপনি শক্তির ক্রম অনুসারে সাজান তাহলে ডি এর সামনে একটা এস থাকবে, এবং এস এবং ডি এর যে ইলেকট্রন সংখ্যা হবে সেটা যোগ করে দিব আমরা। তাহলে 2 আর 6 কত হয়? নরমালি এটা হবে 8। এখন হচ্ছে এটা যদি আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে সর্বশেষ সব থেকে বড় যে প্রধান কক্ষপথ থাকে নরমালি সেটাই হয় তার হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে সব থেকে বড় প্রধান কক্ষপথ কিন্তু এখানে 4, অতএব বলতে পারি এর পর্যায় সংখ্যা হচ্ছে 4। আমরা যদি এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি সেটা কত হবে? ক্রোমিয়ামের যেহেতু 24, আমরা বলতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2,
3d4। নর্মালি হচ্ছে আপনি নর্মাল নিয়মে করলে এখানে 4 হবে, কিন্তু আসলে আমরা জানি যে এই ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, সেক্ষেত্রে এটাকে আমাদেরকে 1 দিতে হবে এবং হচ্ছে 3d এর এখানে কত দিতে হবে, 5 দিতে হবে। তাহলে আপনি যদি এটাকে সাজিয়ে লেখার চেষ্টা করেন তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রন বিন্যাস। এবং এখান থেকে আমরা যে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা পাই সেটা যেটা হয় সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা এখানে নর্মালি পাই হচ্ছে এই যে আমরা ডি পেয়েছি, ডি এবং এস এর যোগ করলে কত হয়, 6 হয়। এবং এখান থেকে যে পর্যায়টা পাওয়া যায় সেই পর্যায় সংখ্যা কত, সব থেকে বড় প্রধান কক্ষপথ হচ্ছে 4, সো আমরা বলতে পারি পর্যায় হচ্ছে 4। এখন আমরা একটা বিষয় একটু লক্ষ্য করব, যেখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আসলে এরকম হলো কেন। আমরা জানি যে ডি অরবিটাল, নর্মালি যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটাল হচ্ছে পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় হচ্ছে সব থেকে বেশি স্থিতিশীল থাকে। আপনি একটা বিষয় একটু লক্ষ্য করেন, এখানে যদি আপনি ফুল 4 দেন এবং এখানে যদি 2 দেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডি অরবিটাল অর্ধপূর্ণ হবে না। তাহলে ডি অরবিটাল অর্ধপূর্ণ না হলে এটা কিন্তু স্থিতিশীল হবে না। তাই সে তার পূর্বের যে কক্ষপথ থাকে সেখান থেকে নরমালি ইলেকট্রন তুলে নিয়ে এখানে হচ্ছে এটা অর্ধপূর্ণ হয় এবং এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হয়। আমরা এখন দেখতে পাচ্ছি কপার, এবং কপারের পারমাণবিক সংখ্যা যেহেতু 29, আমরা এটার একটু ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব। সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। আমরা জানি এই ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু আসলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। কি জন্য ব্যতিক্রম সেটা আমরা অলরেডি বলে দিয়েছি, যে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয় কার থেকে, আংশিক পূর্ণ অরবিটালের থেকে। এজন্য আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা এরকম। এখান থেকে আমরা যদি পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে চাই আমরা কিন্তু ইজিলি ভাবে পারবো, যেটার কিন্তু যে গ্রুপ সংখ্যা রয়েছে সেই গ্রুপ সংখ্যা হচ্ছে 10 আর একে হচ্ছে 11, এবং যে পর্যায় সংখ্যা সেই পর্যায় সংখ্যাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সেই পর্যায় সংখ্যা হচ্ছে সব থেকে বড় যে প্রধান শক্তি স্তর সেটাই কিন্তু পর্যায় সংখ্যা হয়। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটা নর্মালি কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d10 এবং হচ্ছে 4s1। এটা আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। আমাদের বোর্ড পরীক্ষায় যেহেতু নর্মালি একটা থেকে 2টা মেনলি ইলেকট্রন বিন্যাস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মৌলগুলোকে একবার হচ্ছে শক্তির ক্রম অনুসারে লিখবো, তারপরে কিন্তু এটাকে সাজিয়ে লিখবো, তাহলে আমাদের জন্য খুবই বেশি ভালো হবে। এখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব, এখানে পর্যায় সংখ্যা সব থেকে যে বড় প্রধান কক্ষপথ সেটা কিন্তু 4, তাহলে আমরা বলতে পারি যে এর পর্যায় সংখ্যা হচ্ছে 4। এখন আমরা নেক্সট যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখবো, সেটা হচ্ছে সিলভার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 47। যখন আমরা বড় ইলেকট্রন বিন্যাস করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্সটা আমরা ফলো করব। তাহলে এই সিকোয়েন্সটা যদি ফলো করি তাহলে প্রথমে হচ্ছে 1s ইলেকট্রন ঢোকে, 2 নাম্বার হচ্ছে 2s এ, তারপরে আমরা জানি এটাতে ইলেকট্রন ঢোকে, তারপরে হচ্ছে এটাতে, তারপর এটা, এবং তারপর হচ্ছে এইটা, এবং সিকোয়েন্সিয়াল হচ্ছে এইটাতে এবং এইটাতে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমি যদি সিকোয়েন্সিয়াল এটাতে আগাই তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তাহলে 3d এর পর আমরা কি পাই, আমরা পাই হচ্ছে 4p এবং 5s। তাহলে আমরা বলতে পারি যে 4p6 5s, তাহলে 5s1, এবং তারপরে যেটা পাই সেটা হচ্ছে 4d, 4d হচ্ছে 10। আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা এভাবে হয়। এটা কেন হয় সেটা কিন্তু অলরেডি ব্যাখ্যা দিয়েছি আমরা, যে ডি অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ অবস্থায় কিন্তু বেশি স্থিতিশীল থাকে আংশিক পূর্ণের থেকে। সেজন্য আসলে এই অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা, এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা সাধারণত এরকম হয়ে থাকে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে আমি যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর আমরা যেটা পাই সেটা হচ্ছে 3d10, 3d10 এর পর যেটা পাই সেটা হচ্ছে 4s2 4p6 পাই, এবং হচ্ছে 4d10 পাই, 4d10, তারপর পাই হচ্ছে 5s1। এখন এখান থেকে আমরা কিন্তু গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে গ্রুপ সংখ্যার কথা যদি আপনি বলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এটা সর্বশেষ পদে ডি ছিল তাহলে ds এর যোগফল হবে, আমরা এখান থেকে শিখেছি যে s প্লাস d এর যোগ হয়, তাহলে এটা হবে হচ্ছে গ্রুপ সংখ্যা 11, এবং এটার পর্যায়ে যে সংখ্যা হবে সেই পর্যায় সংখ্যা সব থেকে বড় যে প্রধান কক্ষপথ সেটা হবে, এটা ছিল হচ্ছে 5 ছিল। তাহলে আমরা এটারও কিন্তু ইলেকট্রন বিন্যাস করেছি। আমরা এখন হচ্ছে স্ক্যান্ডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা একটু দেখার চেষ্টা করব। এখানে স্ক্যান্ডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা আমরা যেহেতু 21 পাই, তাহলে আমাদের 21 পর্যন্ত যেতে হবে। 1s2 2s2 2p6 3s2 3p6
4s 4s2 3d1। আমরা কিন্তু স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছি। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা কেমন হবে? এটা অনেকটা হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 এবং 4s2। আমরা কিন্তু গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয়ের যে বিষয়টা সেটা কিন্তু আমরা বুঝে গেছি। এখন যদি আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি মনে করলাম যে স্ক্যান্ডিয়াম, নর্মালি আমাদের জানা আছে যে স্ক্যান্ডিয়ামের কিন্তু স্থিতিশীল যে আয়নিত অবস্থা সেটা কিন্তু +3। তাহলে +3 যদি অবস্থায় থাকে, এটার যদি আমি ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি তাহলে অনেকটা এরকম পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 এরকম অবস্থায় পাবো। এবং পরবর্তীতে জিঙ্কের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি সেটা পাই হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2। তাহলে এটা 3d আমার সামনে চলে আসবে, 3d10 4s2। জিঙ্কের যে স্থিতিশীল আয়নিত অবস্থা আমরা জানি সেটা হচ্ছে +2, এবং এটা যদি আমরা প্রকাশ করি সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 3d10। আমরা যদি এখন আয়রন +2 এর ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, আমরা জানি যে আয়রনের যেহেতু পারমাণবিক সংখ্যা 26 এবং এখান থেকে মেইনলি 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে আমাদের 24 পর্যন্ত কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে এটা যদি আমরা করার চেষ্টা করি, এটার ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা আয়রনের অলরেডি করে রেখেছিলাম। সেটা হচ্ছে এই যে এই পর্যন্ত করে রেখেছিলাম, এই যে এখান থেকে জাস্ট 2টা ইলেকট্রন চলে গেছে। তাহলে 2টা ইলেকট্রন যদি চলে যায় তাহলে আমি যদি ক্রম অনুসারে সেটাকে সাজানোর চেষ্টা করি সেটা কেমন হবে সেটা একটু দেখি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s তো আমাদের ইলেকট্রন নেই, তাহলে আমাদের কি রয়েছে? 3d6 রয়েছে। সেটার ইলেকট্রন বিন্যাসটা অনেকটা এইরকম হবে। আমি এই 3টা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা বিশেষ বিষয় বোঝানোর চেষ্টা করেছি। সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম এবং যে জিঙ্ক রয়েছে এই দুইটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে ডি অরবিটাল রয়েছে সেই ডি অরবিটালের বৈশিষ্ট্য হচ্ছে একটাতে হচ্ছে ডি হচ্ছে 0 এবং জিঙ্ক +2 এটা হচ্ছে তার স্থিতিশীল আয়নিত অবস্থা। এবং এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডি এর উপরে 10 পাবেন, মানে সর্বোচ্চ ইলেকট্রন অবস্থা এবং 0 অবস্থা, এই দুইটা অবস্থা পাচ্ছেন। তাহলে এই দুইটা যখন কোনো মৌলর স্থিতিশীল আয়নিত অবস্থায় এই দুইটা অবস্থা প্রদান করবে তখন তাদেরকে কিন্তু শুধুমাত্র ডি ব্লক নামে ডাকা হবে। এবং আপনি যখন আয়রন +2 বা 2+ এর ক্ষেত্রে লক্ষ্য করবেন, এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আপনি ডি অরবিটালের কিন্তু একটা বিশেষ অবস্থা দেখতে পাচ্ছেন, যে বিশেষ অবস্থাটা মোটামুটি D1 থেকে D9 এর মধ্যে হয়। তার মধ্যে এখানে আমরা আয়রনের ক্ষেত্রে D6 দেখলাম, এটাকে বলা হয় নরমালি হচ্ছে আংশিক পূর্ণ অবস্থা। কি বললাম? আংশিক পূর্ণ অবস্থা। এবং আমি এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে 0 অথবা হচ্ছে পূর্ণ অবস্থা। 0 অথবা যদি পূর্ণ অবস্থা হয়, স্থিতিশীল আয়নিত অবস্থায় কোন মৌলের ইলেকট্রন বিন্যাস যদি ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল 0 অথবা পূর্ণ অবস্থায় থাকে তাহলে সেটাকে নরমালি ডি ব্লক মৌল নামে ডাকা হয়। এবং যাদের কন্ডিশনটা ফিল আপ করে হচ্ছে স্থিতিশীল আয়নিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা 1 থেকে 9 এর মধ্যে হয় ইলেকট্রন, কখনো 0 অথবা পূর্ণ হয় না, তাদের সেই মৌলগুলোকে একটা বিশেষ নিয়মে ডাকা হয় বা বিশেষ নামে ডাকা হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল। আমরা যদি এখন অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিতে চাই তাহলে সেটা কিরকম হবে? সেটা হবে এরকম, যেসব মৌলের স্থিতিশীল আয়নিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসে কখনো ডি অরবিটাল 0 অথবা পূর্ণ থাকবে না, তাহলে থাকবে কি D1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন অবস্থান করবে, মেইনলি সেই সব মৌলগুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল। এখান থেকে আমরা একটি বিশেষ সিদ্ধান্তে আসতে পারি। এই সিদ্ধান্তটি হলো কি যে সকল অবস্থান্তর মৌলই এক ধরনের ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌলই কিন্তু আমাদের এই যে ডি অরবিটালের ইলেকট্রন বিন্যাস 1 থেকে 9 এটা মানে না। যারা মানে না তারা কিন্তু আসলে অবস্থান্তর মৌল নয়। সো আমি এটাকে আরেকবার যদি রিপিট করি তাহলে এটা এরকম হবে, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌলই কিন্তু অবস্থান্তর মৌল নয়। আশা করি আমরা
এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা জানি যে অবস্থান্তর মূলের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি আমরা লেখার চেষ্টা করি সেগুলো কি হতে পারে। এক নম্বরে আমরা বলতে পারি এটা হচ্ছে পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, পরিবর্তনশীল। দুই নম্বরে আমরা বলতে পারি যে রঙিন যৌগ গঠন করে। তিন নম্বরে আমরা বলতে পারি যে জটিল যৌগ গঠন করে। চার নম্বরে আমরা বলতে পারি যে প্রভাবন ধর্ম রয়েছে। এবং 5 নম্বরে যে ধর্ম রয়েছে সেটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্যারাচৌম্বক ধর্ম প্রদর্শন করে। এবার কথা হচ্ছে যে প্যারাচৌম্বক ধর্ম আসলে কি। প্যারাচৌম্বক ধর্ম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে চুম্বক দ্বারা যেসব মৌলগুলো অল্প পরিমাণে আকর্ষিত হয় তাদেরকে বলা হয় প্যারাচৌম্বক পদার্থ, এবং যারা হচ্ছে অল্প পরিমাণে বিকর্ষিত হয় তাদেরকে বলা হয় হচ্ছে ডায়াচুম্বক পদার্থ, এবং যারা হচ্ছে খুব বেশি পরিমাণে আকর্ষিত হয় তাদেরকে বলা হয় হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। এখন আমরা আমাদের যে নেক্সট টপিক সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। প্রথম কথা হচ্ছে আয়নীকরণ শক্তি কাকে বলে। আমরা জানি গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় মেইনলি সেটাকেই বলা হয় হচ্ছে ওই মোলের জন্য আয়নীকরণ শক্তি। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে সোডিয়াম নিলাম এবং এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে হবে, তাহলে এখান থেকে যে আয়োনাইজেশন এনার্জির মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 496 কিলোজুল পার মোল। মানে 1 মোল পরমাণু থেকে আপনি যদি 1 মোল ইলেকট্রন অপসারণ করিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল পরমাণুতে কনভার্ট করতে চান তাহলে আপনার কিন্তু 496 কিলোজুল শক্তি লাগবে সোডিয়ামের ক্ষেত্রে। আমরা যদি এটা পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে এটি কেমন হবে, তাহলে এখান থেকে 1 মোল ইলেকট্রন সরালে সেটার হচ্ছে আয়নীকরণ শক্তির মান হবে হচ্ছে 419 কিলোজুল পার মোল। আমরা যদি এই বিষয়টা একটু হচ্ছে যে পর্যায় সারণীর যে পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কের মাধ্যমে এটাকে দেখার চেষ্টা করি তাহলে এটা আসলে কেমন হতে পারে। আমি যদি প্রাথমিক অবস্থায় হচ্ছে পর্যায় ভিত্তিক সম্পর্কের কথা বলি যে কোন একটি পর্যায়ের পর্যায় ভিত্তিক সম্পর্কটা কেমন হবে, আমি ধরে নিলাম আমি 2 নম্বর পর্যায়ের কথা বলতেছি, তাহলে সেক্ষেত্রে একটি পর্যায়ের যখন আমরা বাম থেকে হচ্ছে ডান দিকে যাব সেক্ষেত্রে হচ্ছে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, এবং হচ্ছে ডান দিক থেকে যখন আপনি বাম দিকে আসবেন তখন কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে যায়। এবং একটা গ্রুপ ভিত্তিক সম্পর্কের কথা যদি বলা হয়, একটি গ্রুপের যখন আপনি উপর থেকে যত নিচের দিকে আসবেন সেক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে যায়, এবং একটি গ্রুপের নিচ থেকে যখন আপনি উপরের দিকে যাবেন তখন কিন্তু এই আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। আসলে এমনটি কেন হয় এটা যদি আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তো প্রাথমিক অবস্থায় হচ্ছে ব্যাখ্যা দিব হচ্ছে পর্যায় ভিত্তিক যে সম্পর্কটা সেটা আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তো পর্যায় ভিত্তিক যে সম্পর্কটা, আপনি যখন একটি পর্যায়ের বাম দিক থেকে ক্রম অনুসারে ডান দিকে যাবেন সেক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রধান শক্তি স্তর যুক্ত হয় না, তাহলে সেই প্রধান শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনগুলো ঢুকতে থাকে এবং সমপরিমাণ কিন্তু প্রোটন সেই নিউক্লিয়াসে ঢুকতে থাকে। সেই সমপরিমাণ প্রোটন তার সমপরিমাণ ইলেকট্রনকে খুব জোরে আকর্ষিত করে, যার কারণে তাদের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধটা সংকুচিত হয় এবং তারা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। তখন আপনি সেই কক্ষপথ থেকে ইলেকট্রন টানতে আপনার অধিক পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এজন্যই আসলে যখন একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে যান সেক্ষেত্রে কিন্তু আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, এবং ডান দিক থেকে যখন আপনি বাম দিকে যান তখন কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে যায়। একই ব্যাখ্যা যদি আপনি গ্রুপ ভিত্তিক যে সম্পর্ক রয়েছে সেখানে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু বিষয়টা একই রকম দাঁড়াবে। একটি গ্রুপের যখন উপর থেকে যত নিচের দিকে আসবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত প্রধান শক্তি স্তর যুক্ত হতেই থাকে, এবং প্রধান শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি কমে যায়, যার কারণে এদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং সেই শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের সম্পর্ক ভালো থাকে না। তখন আপনি যখন সেই শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা অপসারণ করবেন তখন কিন্তু আপনার সেই রকম শক্তির প্রয়োজন হবে না। পক্ষান্তরে আপনি যখন একটি গ্রুপের নিচ দিক থেকে উপরের দিকে যাবেন সেক্ষেত্রে তাদের পারমাণবিক যে ব্যাসার্ধ রয়েছে সেটা কিন্তু হ্রাস পেতে থাকে, আর হ্রাস পাওয়ার কারণে নিউক্লিয়াসের কাছাকাছি কিন্তু ইলেকট্রনগুলো অবস্থান করে, যার কারণে তাদের আকর্ষণ শক্তি তুলনামূলক বেশি হয়। এই জন্যই কিন্তু আয়নীকরণ শক্তির মান বেশি হয়। আপনি ইলেকট্রন টানতে আপনার বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এখন
আমরা যে বিষয়টা লক্ষ্য করব, এটাকে যদি আমরা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হবে। আমরা এখানে হচ্ছে একটি গ্রাফ অঙ্কন করার চেষ্টা করতেছি। এটি হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি মেইনলি যে 2 নাম্বার গ্রুপের যে মূলগুলো রয়েছে সেগুলোকে আমি এই গ্রাফে রিপ্রেজেন্ট করব এবং আমার ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি এবং যে এক্স অ্যাক্সিস রয়েছে সেই বরাবর দিলাম হচ্ছে পারমাণবিক যে সংখ্যা রয়েছে সেই বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ওই অক্ষ বরাবর আমাদের আয়নাইজেশন যে এনার্জি রয়েছে সেটার মান কিন্তু এখানে ডিনোট করা হচ্ছে। আমি যদি এখন 2 নাম্বার গ্রুপ নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে আমার প্রথমে যে মূলটা পাওয়া যাবে 2 নাম্বার গ্রুপের সেটা হচ্ছে লিথিয়াম এবং লিথিয়ামের পরে যেটা পাই সেটা হচ্ছে বেরিলিয়াম। কি পাই আমরা? বেরিলিয়াম। এবং বেরিলিয়ামের পর যেটা পাই সেটা হচ্ছে বোরন পাই এবং বোরনের পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নরমালি কার্বন এবং কার্বনের পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন এবং অক্সিজেনের পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্লোরিন এবং ফ্লোরিনের পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিয়ন। তাহলে আমি যদি এটাকে ডিনোট করার চেষ্টা করি, এটা ছিল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নিয়ন। এবার আমরা যে কথাটা বললাম যে আয়নীকরণ শক্তির মান নরমালি বাম থেকে যখন ডান দিকে যায় একটা পর্যায় সারণীতে, যখন এটা হচ্ছে বাম থেকে ডান দিকে যাওয়া হয় তখন কিন্তু আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কিছু ব্যতিক্রম লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে এবং এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা যে আয়নীকরণ শক্তির যে সম্পর্কের কথা বললাম, আমরা যখন এই গ্রাফটা দেখার চেষ্টা করি এই গ্রাফে আমরা যেটা দেখতে পাই যে বেরিলিয়ামের সঙ্গে বোরন এবং নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের যে সম্পর্কটা পাওয়ার কথা ছিল নরমালি কিন্তু সেটা না, এখানে কিন্তু এক্সেপশনাল আপনি একটা সম্পর্ক পান। এবার কথা হচ্ছে আমাদের এই এক্সেপশনাল সম্পর্কটা পাওয়ার কারণটা কি? আপনি যদি এটার ইলেকট্রন বিন্যাস করেন তাহলে বুঝে যাবেন। আমি এখানে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে বেরিলিয়াম ও হচ্ছে বোরনকে নিয়ে এবং আরেকটি সমস্যা পাওয়া গেছে সেটা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেনকে নিয়ে। এই নরমালি আমরা জানি যে বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তির মান সেটা কিন্তু প্রায় 899 কিলো জুল পার মোল এবং যে বোরনের যে আয়নীকরণ শক্তির মান সেটা হচ্ছে 800 কিলো জুল পার মোল। এখন আপনি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চান সেক্ষেত্রে বেরিলিয়াম যেহেতু 4 এবং এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 এবং বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1s2 2s2 2p1। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে যে বেরিলিয়ামের যে শেষ কক্ষপথ রয়েছে সেটা হচ্ছে 2s2 এবং এই কক্ষপথে কিন্তু ফুলফিল ইলেকট্রন রয়েছে। এসে কিন্তু সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, সেই 2টা ইলেকট্রন কিন্তু এখানে রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এস অরবিটাল রয়েছে, সেই এস অরবিটালটা কিন্তু এখানে পূর্ণ অবস্থায় রয়েছে, মানে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং স্থিতিশীল যখন আপনি ইলেকট্রন বিন্যাস দেখবেন সেক্ষেত্রে আপনার আয়নীকরণ শক্তির মানটা কিন্তু একটু ব্যতিক্রম ভাবে বেড়ে যাবে। একইভাবে আপনি যদি বোরনের ক্ষেত্রে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বোরনের যে টয়েস পি অরবিটালটা রয়েছে সেখানে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে যেটা কিন্তু পূর্ণ বা অর্ধপূর্ণও নয়। আমরা জানি যে পূর্ণ এবং যে অর্ধপূর্ণ অরবিটাল থাকে সেটা কিন্তু বেশি স্থিতিশীল হয় আংশিক পূর্ণের চাইতে। তাহলে এখানে যে 2p1 রয়েছে এটা অবশ্যই আপনি বলবেন যেটা আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বোরনের যে ইলেকট্রন বিন্যাস করলাম সেখানে দেখলাম যে পি অরবিটালটা হচ্ছে আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করার সময় দেখেছি এর যে এস অরবিটালটা ছিল সেটা কিন্তু পূর্ণ অবস্থায় ছিল। আমরা জানি যে পূর্ণ অরবিটাল এবং হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল থেকে বেশি স্থিতিশীল। সো আপনি যখন স্থিতিশীল অরবিটাল থেকে ইলেকট্রন টানার চেষ্টা করবেন তখন আপনাকে কিন্তু বেশি পরিমাণে শক্তি দেওয়া লাগবে এবং আংশিক পূর্ণ যখন অরবিটাল থেকে আপনি ইলেকট্রন অপসারণ করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে তুলনামূলক কম শক্তি দেওয়া লাগবে। এই জন্যই হচ্ছে বেরিলিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তির মান হচ্ছে 899, যেটা হলো কি যে 800 কিলো জুল পার মোলের থেকে বেশি এবং সেটা ছিল হচ্ছে বোরনের আয়নীকরণ শক্তি। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের বিষয়টাও লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একইভাবে সেটারও ব্যাখ্যা দিতে পারবো। আমরা জানি যে নাইট্রোজেনের যে আয়নাইজেশন এনার্জির মান সেটা কিন্তু হচ্ছে 1402 কিলো জুল পার মোল এবং আমরা যে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি সেটার মানও জানি যেটা হচ্ছে 1314 কিলো জুল পার মোল।
আমরা এখানে দেখলাম কি যে নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জির মান বেশি এবং অক্সিজেনের আয়নাইজেশন এনার্জির মান কম। আপনি যদি একটা বিষয় একটু লক্ষ্য করেন, এই নাইট্রোজেনের অবস্থান কিন্তু অক্সিজেনের সামনে এবং অক্সিজেনের অবস্থান কিন্তু নাইট্রোজেনের পরে। তাহলে আপনি যদি পর্যায়ভিত্তিক সম্পর্কের কথা চিন্তা করতেন তাহলে কিন্তু আপনার অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল। তাহলে এটি এমনটি কেন হলো? আপনি যদি এদের ইলেকট্রন বিন্যাস করেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। আমরা জানি যে 1s2 2s2 2px 2py এবং হচ্ছে 2pz। তাহলে আমরা জানি এখানে হচ্ছে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং এটা কিন্তু আসলে অর্ধপূর্ণ অবস্থা। এটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। তাহলে এটা যদি অর্ধপূর্ণ অবস্থা হয় এবং অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz। সেক্ষেত্রে একটা একটা করে প্রথমে ইলেকট্রন প্রবেশ করাবো, তারপর হচ্ছে দুইটা করে ইলেকট্রন যদি আমরা প্রবেশ করাই। আমরা যদি এই বিষয়টা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যেটা আসলে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ কোনো অবস্থাতেই নেই। তাহলে এটা কোন অবস্থায় রয়েছে? নরমালি এটা হচ্ছে আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে। আমরা এখানে যেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখলাম যে অক্সিজেনের যে শীর্ষ অরবিটালটা রয়েছে বা 2p অরবিটালটা সেটা কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় এবং যে নাইট্রোজেনের 2p অরবিটালটা ছিল সেটা কিন্তু অর্ধপূর্ণ অবস্থায়। তাহলে আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি যে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল আংশিক পূর্ণ অরবিটালের থেকে। এজন্যই হচ্ছে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জির মান তুলনামূলক কম হয়ে যায়, কারণ হচ্ছে তার আংশিক পূর্ণ অরবিটাল, এবং নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জির মান তুলনামূলক বেশি হয়ে যায় কারণ হচ্ছে তার হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে। আর আমরা জানি যে অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে বেশি স্থিতিশীল। তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তগুলো কি? আমরা বলতে পারি 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে যখন পারমাণবিক আকার যখন বাড়ে তখন কিন্তু আয়নাইজেশন যে এনার্জি সেটার মান কিন্তু কমে যায়। এবং 2 নাম্বার আরেকটা বিষয় একটু লক্ষ্য করলাম যে পারমাণবিক আকার যখন হচ্ছে কমে যায় তখন কিন্তু আমাদের যে আয়নাইজেশন এনার্জি রয়েছে সেটার মান কিন্তু বেড়ে যায়। এবং 3 নাম্বার একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে অর্ধপূর্ণ ও সম্পূর্ণ অরবিটাল আংশিক পূর্ণর থেকে বেশি স্থিতিশীল। আমরা এখানে 3 নম্বর যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ যে অরবিটাল রয়েছে সেটা কিন্তু বেশি স্থিতিশীল আংশিক পূর্ণ অরবিটালের থেকে, যার কারণে এখানে কিন্তু যে আয়নাইজেশন এনার্জির বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখানে আসলে ব্যতিক্রম ভাবে পরিবর্তিত হয়, এক্সেপশনাল ভাবে পরিবর্তিত হয়। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা কিন্তু এখন আমাদের যে নেক্সট টপিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখন কথা বলবো হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে। ইলেকট্রন আসক্তি আসলে কাকে বলা হয়? আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল পরমাণুর সর্বশেষ কক্ষপথে 1 মোল ইলেকট্রন ঢুকিয়ে দিয়ে সেটাকে 1 মোল ঋণাত্মক চার্জে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় মেইনলি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে এবার একটা কোশ্চেন হচ্ছে যে এখানে শক্তি নির্গত হওয়ার বিষয়টা কেন আসলো? আমরা জানি যে উপরের কক্ষপথ থেকে যখন নরমালি নিচের কক্ষপথে ইলেকট্রন আসে তখন কিন্তু শক্তি নির্গত হয়। এবং এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যে সব সময় কি শক্তি নির্গত হবে? আনসার হচ্ছে সব সময় শক্তি নির্গত হবে না। তাহলে কখন কখন শক্তি নির্গত হবে আর কখন হবে না সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনার শেষের দিকে আলোচনা করব। তাহলে আমরা প্রাথমিক অবস্থা থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে ফ্লোরিনের গ্যাসীয় অবস্থায় রয়েছে এবং সেটাকে 1 মোল ঋণাত্মক চার্জে চার্জিত করব, তাহলে আমরা ফ্লোরাইড আয়নে পরিণত করব এবং আমাদের যে শক্তির প্রয়োজন হবে সেখানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির যে মানটা হবে সেটা হচ্ছে 328 কিলোজুল পার মোল। এবং ক্লোরিনের ক্ষেত্রে যদি এই মানটা লক্ষ্য করি, ইলেকট্রন অ্যাফিনিটির মানটা যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করি সেক্ষেত্রে আসলে এই মানটা কত হতে পারে? আমরা জানি যে এটা 349 কিলোজুল পার মোল। তো এই বিষয়টাকে যদি আমরা যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক যে সম্পর্কের বিষয়টা রয়েছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এটাকে আমরা আসলে কেমনে ব্যাখ্যা করব?
আমরা জানি যে একটা পর্যায়ের নর্মালি যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন কিন্তু আমাদের সেই ইলেকট্রন অ্যাফিনিটির মান বা ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়, এবং একটা পর্যায়ের যখন আমরা হচ্ছে ডান থেকে বাম দিকে যাব সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মান কমে যাবে। কারণ হচ্ছে বাম দিকে সাধারণত থাকে হচ্ছে ধাতুরা এবং ডান দিকে যারা থাকে তারা কিন্তু সাধারণত অধাতু হয়। এখন কথা হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন, একটা গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসবেন সেক্ষেত্রে কিন্তু তার যে ইলেকট্রন অ্যাফিনিটির মান রয়েছে সেটার মান কিন্তু তুলনামূলক কমে যাবে, এবং নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটির মান তুলনামূলক বেড়ে যাবে। তো আমি যদি এই বিষয়টাকে আরেকটু ভেতর থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হবে। একটা পর্যায়ের যখন আপনি বাম দিক থেকে আসলে ডান দিকে যাবেন সেক্ষেত্রে তাদের প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, সেই প্রধান শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনগুলো ঢুকতে থাকে। তখন তার সমপরিমাণ প্রোটন কিন্তু নিউক্লিয়াসে যুক্ত হয়, সেই সমপরিমাণ প্রোটন তার শেষ কক্ষপথের সমপরিমাণ ইলেকট্রনকে জোরে আকর্ষিত করে, যার কারণে হচ্ছে তাদের পারমাণবিক ব্যাসার্ধটা অনেক কমে যায় এবং নিউক্লিয়াসের সাথে সেই শেষ কক্ষপথের যে ইলেকট্রন সেটার সম্পর্ক অনেক ভালো থাকে। আপনি যখন সেখানে আরো ইলেকট্রন ঢোকাতে চাবেন তখন কিন্তু তারা দ্রুত ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। এই জন্যই আসলে পর্যায়ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে আপনার ইলেকট্রন অ্যাফিনিটির মান বেড়ে যায়। আপনি যদি এই ইলেকট্রন অ্যাফিনিটিকে গ্রুপ ভিত্তিক সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসবেন তখন কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বেড়ে যায়, যার কারণে সেই প্রধান শক্তি স্তরের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সেরকম থাকে না, যার কারণে আপনি যখন বহিরাগত একটি ইলেকট্রন এখানে নিয়ে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে সেই ইলেকট্রনের প্রতি তার সেই রকম অ্যাফিনিটি বা আকর্ষণ থাকবে না। এই জন্যই আর কি ইলেকট্রন যে আসক্তির বিষয়টা সেটা কমে যায়, এবং যখন একটি গ্রুপের যখন নিচ থেকে উপরের দিকে যাবেন তখন কিন্তু তাদের পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে, এবং পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে তাদের নিউক্লিয়াসের সাথে সেই ইলেকট্রনের সম্পর্ক বেশি জোরাল হবে এবং ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, এবং বহিরাগত যখন ইলেকট্রন নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক সে বেশি আকর্ষণ শো করবে। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন যদি আমি এই বিষয়টাকে একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হবে আমরা একটু লক্ষ্য করবো এখানে, যে আমি এখানে একটা গ্রাফ আঁকলাম, যে গ্রাফে আমাদের হচ্ছে 17 এবং যে 16 নম্বর গ্রুপ রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা এক্স অ্যাক্সিসে দিলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং যে ওয়াই অ্যাক্সিস রয়েছে সেখানে দিলাম হচ্ছে আমরা যে ইলেকট্রন অ্যাফিনিটি আছে সেটার মান দিলাম। আমরা প্রথমে 17 নম্বর গ্রুপ নিয়ে কথা বলবো। তাহলে 17 নম্বর গ্রুপ নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে আমরা প্রথমে কি পাবো, প্রথমে পাবো হচ্ছে ফ্লোরিন, এবং ফ্লোরিনের পর আপনি যেটা পান সেটা হয় ক্লোরিন, এই সেই ক্লোরিন, এবং ক্লোরিনের পর যেটা পান সেটা হচ্ছে ব্রোমিন পাবেন, সে হচ্ছে ব্রোমিনের মানটা হয় এইরকম, এবং ব্রোমিনের পর যেটা পান সেটা হচ্ছে আয়োডিন, এবং আয়োডিনের মানটা হয় এইরকম, এবং অ্যাস্টাটিনের মানটা অনেকটা এইরকম হয়। এবার একটা বিষয় আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে যে ফ্লোরিন এবং ক্লোরিনের এখানে কিন্তু যে ইলেকট্রন আসক্তির বিষয়টা এখানে কিন্তু কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে, যেমনটি ভাবে আমরা কিন্তু আসলে পর্যায়তে বলার চেষ্টা করেছিলাম তেমনটি কিন্তু হয়নি। এটা আসলে ব্যতিক্রম হওয়ার কারণটা কি হতে পারে এটার ব্যাখ্যা আমরা দিব। আমরা যদি এখন 16 নম্বর গ্রুপ নিয়ে কথা বলি তাহলে 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে অক্সিজেন পাবেন, তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে সালফার পাবেন, এই সেই সালফার, তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে সেলেনিয়াম, তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে টেলোরিয়াম, তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে পোলোনিয়াম। এবার একটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য করি, এই গ্রাফ থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যে পর্যায় সারণীতে পর্যায় বরাবর যে সম্পর্কের কথা বলেছিলাম নরমালি সেটার কিন্তু ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে। এবং আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করি এখানে অক্সিজেন এবং সালফারের মধ্যেও কিন্তু ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। আসলে এমনটি হওয়ার কারণ কি, এটার যদি আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে আমরা ফ্লোরিন এবং ক্লোরিনের যে বিষয়টা রয়েছে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে ফ্লোরিনের যে ইলেকট্রন অ্যাফিনিটির মান সেটা কিন্তু হচ্ছে -328 কিলোজুল পার মোল, এবং যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান সেটা কিন্তু তুলনামূলক বেশি, সেটা কিন্তু আমরা এখানে লিখে রাখছি, সেটা 349 কিলোজুল পার হচ্ছে মোল। তো এমনটি হওয়ার যে কারণ সেটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা জানি ফ্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটা হয় অনেকটা হচ্ছে 1s2 2s2 2p5, এবং আপনি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে চান তাহলে অনেকটা এটা এরকম হয় যে 1s2 2s2 2p6 3s2 3p5।
একটা বিষয় এখানে লক্ষ্য করলে বোঝা যাবে যে ফ্লোরিনের শেষ কক্ষপথ কিন্তু 2 নম্বর কক্ষপথ, যেখানে কিন্তু 7টা ইলেকট্রন রয়েছে, এবং যে ক্লোরিনের শেষ কক্ষপথ সেটা কিন্তু 3 নম্বর কক্ষপথ, যেখানে ইলেকট্রন সংখ্যাও রয়েছে 7টা। এখানে ফ্লোরিনের যে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে, এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, এবং পরবর্তীতে আপনি যদি অন্য একটি বহিরাগত ইলেকট্রন এখানে ঢোকানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি পরিমাণে তুলনামূলক বিকর্ষণ বল অনুভব করবে, যে বিকর্ষণ বলটা কিন্তু মেইনলি হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হয় না। কারণ হচ্ছে ক্লোরিনের যে 3 নম্বর কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথটা কিন্তু তুলনামূলক বড়, যেখানে 7টা ইলেকট্রন রয়েছে। তাই যখন আপনি এখানে বহিরাগত একটা ইলেকট্রন দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিকর্ষণ বলের বিষয়টা সেটা কিন্তু সেরকম হয় না, যার কারণে এক্সেপশনাল ভাবে ক্লোরিনের যে ইলেকট্রন অ্যাফিনিটির মান সেটা কিন্তু বেশি হয় ফ্লোরিনের থেকে। এখন 17 নম্বর গ্রুপের বিষয়টা যদি আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এটা অনেকটা এরকম হচ্ছে যে ক্লোরিনের সব থেকে বেশি, ফ্লোরিনের তার থেকে কম, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ব্রোমিন, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে আয়োডিন, তারপরে আমরা হচ্ছে অ্যাস্টাটিন। এই বিষয়টা যদি আমরা 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে অনেকটা এরকম হবে যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং হচ্ছে পোলোনিয়াম, এবং সব থেকে কম হচ্ছে অক্সিজেনের। আশা করি আমরা এই বিষয়টাও বুঝতে পেরেছি। আমরা যদি এখন 1 নম্বর গ্রুপের যে মূলকগুলো রয়েছে সেটাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখার চেষ্টা করি, আসলে সেটা একটু কেমন হবে একটু দেখা যাক। আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির মান, এবং এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যার মান। তাহলে 1 নম্বর গ্রুপকে যদি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে প্রাথমিক অবস্থায় যেটা পাবো সেটা হচ্ছে লিথিয়াম, যেটার মান সব থেকে বেশি হবে। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম, এবং পর্যায়ক্রমিকভাবে আমরা পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম এরকম পাই। সেক্ষেত্রে তাদের কিন্তু যে ইলেকট্রন অ্যাফিনিটির মান সেটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে সেটা কিন্তু কমতেই থাকে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখান থেকে যদি আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, সেই সিদ্ধান্তটা কেমন হতে পারে? সেই সিদ্ধান্তটা যে পারমাণবিক আকার যখন বেড়ে যায়, এই পারমাণবিক আকার যখন বেড়ে যায় তখন কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটির মান হচ্ছে নরমালি হ্রাস পায়, এবং পারমাণবিক আকার যখন কমে যায় তখন কিন্তু ইলেকট্রন যে অ্যাফিনিটি রয়েছে সেটার মান কিন্তু বৃদ্ধি পায়। এখান থেকে আমরা 3 নম্বর একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে যোজ্যতা স্তরে যদি ইলেকট্রন মেঘের পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে ইলেকট্রন অ্যাফিনিটির মান রয়েছে সেটা কিন্তু হ্রাস পায়, যেটা আমরা ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করলাম। আমরা এখন কথা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে। আসলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? আমরা জানি যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণু যখন তাদের বন্ধনের যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটাকে কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি, মেইনলি সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতার কিন্তু স্পেসিফিক মান রয়েছে, যেটা পাউলিং স্কেল অনুযায়ী নির্ধারণ করা হয়। আমরা যদি তড়িৎ ঋণাত্মকতার মানগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। আর এই মানটা যদি আপনার মনে থাকে, তাহলে আমাদের এসএসসি লেভেলের যে 5ম অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের পোলারিটি ব্যাখ্যা করতে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। সো এই মানগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রাথমিক অবস্থায় আমি এখানে লিখলাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, ক্লোরিনের হচ্ছে 3.14, এবং ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের হচ্ছে 2.5 এবং অ্যাস্টাটিনের হচ্ছে 2.1। এখন আমরা পর্যায়ক্রমিকভাবে দেখব অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, বোরন, বেরিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং এখানে দেখব ফসফরাস এবং সালফারের। আমরা এখানে যে 4 পেয়েছি 0.5 করে যদি কমাই, তাহলে কিন্তু আমাদের তড়িৎ ঋণাত্মকতা হয়ে যাবে। আমরা এখন বাম দিকে যাব, তাহলে এটা হবে 3.5, এটা হবে 3, এবং এটা 2.5, এটা হবে 2, এটি হচ্ছে 1.5, এবং এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2.1, এবং এটি হচ্ছে 0.9, 0.8, 0.8, এবং এটি হচ্ছে 0.7, এবং এটা স্টেবল ধাতু না, তাই এটা নিয়ে আমরা সেরকম আলোচনা করি না। এখন যে ফসফরাস রয়েছে সেটার তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি 2.1, এবং সালফারের 2.5। মোটামুটি আমাদের এই লেভেলে এই পর্যন্ত তড়িৎ ঋণাত্মকতার মানগুলো জানলে কিন্তু আমাদের হয়ে যাবে।
এখন যদি আমি এই বিষয়টাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে এটা কেমন হবে। আমি এখানে একটি গ্রাফ আঁকলাম যেখানে এক্স অ্যাক্সিস এবং এটি দিলাম ওয়াই অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসে দিলাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, সেটাকে আমি ইএন দ্বারা প্রকাশ করলাম, এবং এখানে রয়েছে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং এটা হচ্ছে এদিকে বৃদ্ধি পাচ্ছে, এটার মান হচ্ছে এদিকে বৃদ্ধি পাচ্ছে। তো আমি যদি হচ্ছে পর্যায় 2 এর ক্ষেত্রে এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে বিষয়টা অনেকটা কেমন হবে। তাহলে 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা পাই সেটা হচ্ছে লিথিয়াম, সেটার মান একটা নির্দিষ্ট মান পর্যন্ত হবে, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এইভাবে পেতে থাকবো। আমি যদি মৌলগুলো বসাই তাহলে পাবো লিথিয়াম, তারপরে পাই হচ্ছে বেরিলিয়াম, এটি হচ্ছে বোরন, এটি কার্বন, এটি হচ্ছে নাইট্রোজেন, এবং এটি হচ্ছে আমাদের অক্সিজেন, এবং এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়া, সে হচ্ছে ফ্লোরিন। আমরা এখান থেকে একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে একটি পর্যায়ের যখন আমরা বাম থেকে ডান দিকে যাই সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, এবং হচ্ছে ডান থেকে যখন বাম দিকে আসি সেক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কমে, এবং একটি গ্রুপের ক্ষেত্রে লক্ষ্য করলে মোটামুটি কিন্তু সেই গ্রুপের ক্ষেত্রেও কিন্তু উপর থেকে নিচের দিকে এই মানটা কমতে থাকে। আমরা এখন জানবো হচ্ছে পারমাণবিক আকার বা অ্যাটমিক রেডিয়াস সম্বন্ধে। পারমাণবিক আকার আসলে কাকে বলা হয়? আমরা জানি যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন রয়েছে সেটার মেইনলি যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে পারমাণবিক আকার। কিন্তু বাস্তবে কি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনের অবস্থান নিশ্চিত জানা যায়? আনসার হচ্ছে না, নিশ্চিত জানা যায় না। এজন্য এই পারমাণবিক আকারটাকে মেইনলি 2 ভাগে এটাকে ভাগ করা হয় বা 2 ভাবে সংজ্ঞায়িত করা হয়। সেটা কি কি? আমরা জানি এটাকে আসলে একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ রূপে সংজ্ঞায়িত করা হয়, এবং একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ রূপে সংজ্ঞায়িত করা হয়। এবার কথা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ কি? আমরা জানি দুইটি যখন অধাতু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে তখন এই যে দুইটি পরমাণুর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব বা দুইটি পরমাণু নিউক্লিয়াসের যে দূরত্ব সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় মেইনলি সেটাই হচ্ছে ওই যোগের জন্য বা ওই অণুর জন্য মেইনলি সমযোজী ব্যাসার্ধ। এবং আপনি যদি ধাতব ব্যাসার্ধের কথা চিন্তা করেন তাহলে সেটা কেমন হবে? ধাতব ব্যাসার্ধটা হবে যে ধাতব বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব হয় সেটাকে যখন আপনি 2 দিয়ে ভাগ করবেন যে তখন যে মানটা পাবেন মেইনলি সেটাই হয় হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধর মান সমযোজী ব্যাসার্ধ থেকে 10 থেকে 20% প্রায় বেশি হয়, কারণ ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে ধাতুরা একটা হচ্ছে নির্দিষ্ট জ্যামিতিক স্ট্রাকচারে থাকে, যার কারণে একটা ডিস্টেন্স বজায় করে এরা থাকে, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা তুলনামূলক বেশি হয় সমযোজী ব্যাসার্ধ থেকে। এখন আমরা দেখব হচ্ছে পারমাণবিক আকারের যে পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক রয়েছে সেটা, এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সো এই বিষয়টা আমরা একটু ভালো মতো নজর দিব। এই বিষয়টা হচ্ছে একটি পর্যায়ের যখন আপনি বাম থেকে আসলে ডান দিকে যাবেন তখন কিন্তু আসলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণটা কি? কারণ হিসেবে আমরা জানি যে একটি পর্যায়ের যখন আপনি বাম থেকে আসলে ডান দিকে যাবেন তখন কিন্তু আসলে নতুন কোনো প্রধান কক্ষপথ এখানে যুক্ত হয় না। এখানে 2 নম্বর প্রধান কক্ষপথ ছিল, এখানেও কিন্তু আপনি 2 নম্বর প্রধান কক্ষপথ পাবেন। তাহলে এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে সেই 2 নম্বর প্রধান শক্তি স্তরেই কিন্তু ইলেকট্রনগুলো আসলে যুক্ত হয় বা সেখানেই কিন্তু ইলেকট্রনগুলো ঢোকে, এবং তার সমপরিমাণ কিন্তু প্রোটন নিউক্লিয়াসে ঢোকে, যার কারণে সেই সমপরিমাণ প্রোটন তার সমপরিমাণ ইলেকট্রনকে খুব জোরে আকর্ষিত করে, এবং এদের যে পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে সেটা কিন্তু সংকুচিত হয় বা অনেকটা কমে যায়। এবার আপনি যদি একটি পর্যায়ের ডান দিক থেকে আসলে বাম দিকে আসেন সেক্ষেত্রে আপনি যেটা লক্ষ্য করবেন যে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি এই পারমাণবিক আকারকে গ্রুপ ভিত্তিক সম্পর্কের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে একটি গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসবেন তখন কিন্তু প্রতি ক্ষেত্রে একটি করে প্রধান শক্তি স্তর বেড়ে যায়, এবং সেই প্রধান শক্তি স্তরের সর্বশেষ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে সেরকম আকর্ষণ থাকে না, যার কারণে এদের পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। এবং বিপরীত ক্রমে আপনি যে বিষয়টা লক্ষ্য করবেন যখন একটি গ্রুপের নিচ থেকে যখন উপরের দিকে যাবেন সেক্ষেত্রে প্রতিনিয়ত তাদের যে প্রধান শক্তি স্তরের বিষয়টা সেটা কিন্তু কমতে থাকে, এবং সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন থাকে সেটার সাথে কিন্তু নিউক্লিয়াসের কাছাকাছি হওয়ার কারণে পর্যায়ক্রমিকভাবে কাছাকাছি হওয়ার কারণে তাদের আকর্ষণটা বাড়তে থাকে, এবং হচ্ছে এদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। এই পারমাণবিক আকারকে যদি আমি হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে এটা কেমন হবে? আমি এখানে নিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে নিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস,
এবং এটা হচ্ছে আমাদের পারমাণবিক আকার এবং এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমি পর্যায় ভিত্তিক সম্পর্কটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আমরা জানি একটি পর্যায়ে নরমালি বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি তাদের পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে বাম দিকের যে মৌলটা থাকবে সেটার পারমাণবিক আকার সব থেকে বড়, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট এবং পর্যায়ক্রমিকভাবে এইভাবে ছোট হতে থাকবে। এখন আমি যদি এই বিষয়টাকে একটা গ্রুপের মাধ্যমে, গ্রুপ ভিত্তিক সম্পর্কটাকে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এটা পাবো, সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং এটা হচ্ছে পারমাণবিক আকার। এটা যদি পারমাণবিক আকার হয় এবং এটা যদি আমাদের পারমাণবিক সংখ্যা হয়, তাহলে এটা দেখতে আসলে কেমন হবে? গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে তাদের যে পারমাণবিক আকারটা আছে সেটা কিন্তু এইভাবে বাড়তেই থাকবে। আশা করি আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি। আমরা এখন জানবো হচ্ছে আইসো ইলেকট্রনিক যে ক্যাটায়ন রয়েছে এবং অ্যানায়ন, এই বিষয়টা দেখব এবং এদের যে পারমাণবিক আকার এর যে ক্রম রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে প্রাথমিক অবস্থায় হচ্ছে আইসো ইলেকট্রনিক বিষয়টা আমাদের বোঝানো উচিত যে আইসো ইলেকট্রনিক বিষয়টা আসলে কি। তো আইসো ইলেকট্রনিক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যাদের পরমাণুতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। তাহলে আপনি বেশ কিছু হচ্ছে ক্যাটায়ন নেবেন যে ক্যাটায়নের হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হবে, যেমন অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ এবং সোডিয়াম হচ্ছে 1+। এবং আপনি এরই ধারাবাহিকতায় আপনি বেশ কিছু অ্যানায়ন নিতে পারেন যেটার হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যেমন আমরা বলতে পারি এখানে ফ্লোরাইড এবং বলতে পারি হচ্ছে অক্সাইড এবং হচ্ছে অক্সাইডের পর আমরা বলতে পারি যে এই যে নাইট্রাইড। তাহলে এদের ক্ষেত্রে যদি আপনি যে পারমাণবিক আকারের বিষয়টা ব্যাখ্যা করতে চান তাহলে সম্পর্কটা কি হবে? আমরা দেখব যে আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে সব থেকে ছোট আকার তারই হয় যার চার্জ সংখ্যা বেশি হয়। তাহলে এই সম্পর্কটা অনেকটা এরকম হবে। এবং সেই আইসো ইলেকট্রনিক অ্যানায়নের ক্ষেত্রে যার চার্জ সংখ্যা ক্রমানুসারে বেশি হতে থাকে তাদের পারমাণবিক আকার কিন্তু তুলনামূলক বড় হতে থাকে। সো আমরা বলতে পারি যে এটার থেকে হচ্ছে ফ্লোরাইড বড়, ফ্লোরাইডের থেকে অক্সাইড বড় এবং অক্সাইডের থেকে হচ্ছে নাইট্রাইড বড়। পারমাণবিক আকার নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এসএসসি বোর্ড এক্সামে এসে থাকে। তাহলে ওই বিষয়টা আসলে কেমনে এসে থাকে আপনি একটু লক্ষ্য করুন। যে আমরা জানি যে লিথিয়ামের পরে থেকে হচ্ছে সোডিয়াম, আর লিথিয়ামের পরে থেকে হচ্ছে বেরিলিয়াম, এখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং এখানে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম। আপনি যদি এটার সঙ্গে হ্যালোজেনের একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন তাহলে হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, তারপরে পাবেন ক্লোরিন, তারপর পাবেন ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তো এদের আসলে পারমাণবিক আকারটা আপনার একটু মাথায় রাখা খুবই জরুরি, কারণ হচ্ছে অনেক সময় আপনাকে এই যে লিথিয়ামের সঙ্গে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের সম্পর্ক দেওয়া হয়, বা বেরিলিয়ামের সঙ্গে এটা সম্পর্ক দেওয়া হয়, বা অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন আপনাকে ব্রোমিন, আয়োডিন অথবা অ্যাস্টাটিনের সম্পর্ক দেওয়া হবে তখন আপনি আসলে বিষয়টা কেমনে সলিউশন করবেন এই বিষয়টা একটু মনোযোগ দেওয়া উচিত। তো লিথিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে এর যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা হচ্ছে 152 হচ্ছে পিএম বা পিকোমিটার, এবং বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে 112 পিএম, 112 পিকোমিটার, এবং সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যেটা হচ্ছে 186 পিএম, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এটা জানি হচ্ছে 160 পিএম, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জানি হচ্ছে 143 পিএম। এখন ফ্লোরিনের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন এই মানটা পাবেন হচ্ছে অনেকটা 72 পিএম বা পিকোমিটার, এবং ক্লোরিনের ক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে 99 পিএম বা পিকোমিটার, এবং ব্রোমিনের ক্ষেত্রে যে মানটা পান সেটা হচ্ছে 114 পিকোমিটার, এবং আয়োডিনের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 133 পিকোমিটার, এবং অ্যাস্টাটিনের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 140 পিকোমিটার। আপনি এখানে একটা বিষয় যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেখানে যে লিথিয়াম রয়েছে, লিথিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এদের কিন্তু পারমাণবিক আকার সেগুলো কিন্তু প্রত্যেকটি হ্যালোজেনের থেকে কিন্তু বেশি। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এমনকি এই যে বেরিলিয়ামের যে পারমাণবিক আকার রয়েছে সেটা কিন্তু আসলে ক্লোরিনের থেকে বেশি। এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তাহলে মোটামুটি আমাদের লেভেল এসএসসিতে যে ধরনের কোশ্চিনগুলো করা হয় আশা করা যায় যে পারমাণবিক আকার থেকে আমাদের সেই ধরনের কোশ্চিনগুলোর আনসার করা এখন ইজি হবে। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি।